বন্ধু, তোমার ডাউট কোয়েশ্চেন গুলো যতদূর পেরেছি সমস্ত তোলার চেষ্টা করেছি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো। Ram Kumar sold his motorcycle to Mohan at a loss of 28%. Mohan spent Rs 1680 on its repairs and sold the motorcycle to Sohan for Rs 35,910 rupees, thereby making a profit of 12.5%. Find the cost price of the motorcycle of Ram Kumar. প্রশ্ন করা হয়েছে এখানে তিনজন ক্যারেক্টার আছে। তিনজন ক্যারেক্টার কে কে? একটা হচ্ছে রাম কুমার, আর একজন আছে মোহন, আর একজন আছে সোহান। ঠিক তো রাম 28% লসে মোহনকে তার মোটরসাইকেলটা বিক্রি করেছে। মোহন সেটা সোহনের কাছে 12% প্রফিটে বিক্রি করেছে, 12.5% প্রফিটে বিক্রি করেছে। এবং মোহন কি করেছে, 28% লসে তো রামের থেকে কিনেছে এবং সে কত টাকা, 1680 টাকা রিপেয়ারিং এর জন্য খরচ করেছে। হ্যাঁ, গাড়িটাকে সারিয়ে বিক্রি করেছে। তো এক্সামিনার জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য মোটরসাইকেল অফ রামকুমার। এই রামকুমার কত টাকা দিয়ে গাড়িটি কিনেছিল, অর্থাৎ কস্ট প্রাইস অফ রাম, অর্থাৎ সিপি অফ রাম, এটা জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেন বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, হচ্ছে কোশ্চেনটি? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার এর অ্যানসারটা ওই 42,000 আসছে স্যার। হ্যাঁ, একদম ঠিক, 42,000 সঠিক উত্তর। দেখো ভালো করে, মোহনের, আচ্ছা শুরু থেকে বলি, রামের যেটা সেলিং প্রাইস, মোহনের সেটা কস্ট প্রাইস। আবার মোহনের যেটা সেলিং প্রাইস, সোহানের সেটা কস্ট প্রাইস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে মোহন
12.5% প্রফিটে বিক্রি করেছে। তো 12.5% দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে একের আট আসবে। দিস ইজ আওয়ার সিপি, দিস ইজ আওয়ার প্রফিট। নাও এসপি কত? 9 ইউনিট। কিন্তু এক্সামিনার বলছে মোহন মোটরসাইকেলটি সোহনের কাছে 35,910 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে 9 ইউনিটটা এই 35,910 সমান, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কত গুণ করে গেলাম দেখো, 9 দিয়ে কাটা যাবে, 3 9 9 0 এত। তাহলে মোহনের কস্ট প্রাইসটা কত সেটাকে দেখে নি, ইন্টু 3990, গুণ করলে এখানে কত উত্তর হবে? 02913, 31,920। ওকে, তাহলে মোহনের কস্ট প্রাইস আমরা কত পেলাম? 31,920 পেলাম। তো রামের যেটি বিক্রয় মূল্য সেটা মোহনের কস্ট প্রাইস। কিন্তু এর মধ্যে একটা কথা আছে কি, যে রাম মোহনকে যে দামে বিক্রি করেছিল, মোহন আবার এক্সট্রা 1680 টাকা জিনিসটাকে সারাতে ব্যবহার করেছিল না। তাহলে এই যে যেটা, এইটা কিন্তু রামের সেলিং প্রাইসটা নয়। তাহলে রামের সেলিং প্রাইস কোনটা হবে? এই 31,920 টাকা থেকে 1680 টাকা বাদ দিতে হবে, কারণ এই 1680 টাকা তো মোহন কেনার পরে খরচ করেছে। আর ইউ গেটিং? তাহলে এইখানে মোহনের কস্ট প্রাইস আর রামের সেলিং প্রাইস আমরা পেয়ে গেলাম কত? 30,240 টাকা। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার না? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, এবার রাম জিনিসটিকে 28% লসে বিক্রি করেছে। তো 28% মানে কি? 28% মানে হচ্ছে 7/25। সো দিস ইজ সিপি, দিস ইজ লস। দেন এসপি কত হবে? 18, ইয়েস না? এক্সামে বলছে যে 18টা 18 নয়, 18টা কত? 30,240। কত গুণ করে গেলাম? তোমরা কাটাকাটি করে দেখবে, ভাগ করে দেখবে। 1680 গুণ করে গেছো। 18-র সঙ্গে 1680 গুণ করলে 30,240 হয়। তাহলে কস্ট প্রাইস আমাকে জিজ্ঞেস করা হয়েছে রামের, তাহলে রামের কস্ট প্রাইস 25টা 25 নয়, ইন্টু 1680, দ্যাট ইজ অপশন 42000, 42,000। ইজ ইট ওকে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। যদি কেউ না বুঝে থাকো বলবে কিন্তু, হ্যাঁ? হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ, এবার এটা করো। A trader sold an article at a profit of 20%. Had he bought it at 60% less and sold it at rate 90 less, he would have gained 50%. What is the value of cost price? একজন ব্যবসায়ী সে কোনো একটা জিনিস 20% প্রফিটে বিক্রি করেছে। এক্সামিনার বলছে সে যদি আরো 60% কম দামে কিনতো এবং আরো 90 টাকা বেশি দামে যদি বিক্রি করতো, তাহলে তার 50% লাভ হতো। তো প্রশ্ন হচ্ছে কস্ট প্রাইস কত? সেই স্কোয়ার ফিল্ড মেথড মনে আছে?
এই কোয়েশ্চেনটি করানোর জন্য স্কোয়ার ফিল্ড মেথড করিয়েছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইভাবে করো। স্যার 150 উত্তর হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 150 উত্তর হবে। ভেরি গুড। হুম। তাহলে দেখো, আমরা বলতে পারি যে ইনিশিয়াল সিপি, তার মানে প্রথম একটা সিপি আমরা তো পাবো, সেই ইনিশিয়াল সিপি যদি বলি 100, ঠিক? এই ইনিশিয়াল সিপি তে সে 20% প্রফিট করেছে, 20% প্রফিট। তাহলে আমি এখানে ইনিশিয়াল এসপি পাবো। ইনিশিয়াল এসপি 20% প্রফিটে কত পাবো? 120। নিউ সিপি এখানে আমরা পাবো। কেন নিউ সিপি? কারণ সে যদি 60% কম দামে কিনতো তাহলে তার নিউ সিপি কত হতো? 40 টাকা, এবং তাতে সে 50% প্রফিট করবে। ঠিক, কত বেশি কম দামে কিনলো সেটা পরে। সে যদি 60% কম দামে কিনতো তাহলে 50% লাভ করতো। তাহলে 40-এর 50% লাভ করলে কত হবে? এইখানে আমাদের নিউ এসপি পাবো আমরা। তাহলে নিউ এসপি কত হয়ে যাবে বলো? 60 টাকা। কারণ 40-এর 50% মানে কত? 20। তাহলে 40 আর 20 60 টাকা। তাহলে দেখো, আগে বিক্রয় মূল্য ছিল 120 টাকা, এখন বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। কত কম করেছো? 60 টাকা কম করেছো, মানে 60 ইউনিট কম করেছো। কিন্তু এক্সামিনার বলছে যে 60 ইউনিটটা 60 নয়, এই 60 ইউনিটটা 90 টাকার সমান। কত গুণ করে গেছো? 1.5। তাহলে ইনিশিয়াল সিপি জিজ্ঞেস করা হয়েছে এটা ইনটু 1.5, দ্যাট ইজ 150। Are you getting? 150। Clear everyone? হ্যাঁ স্যার। Now do this question. A merchant has 100,000 kg of sugar. একজন মার্চেন্টের কাছে 1000 কেজি চিনি রয়েছে, part of which he sells at 8% profit. তার কিছুটা অংশ সে 8% প্রফিটে বিক্রি করেছে এবং বাদ বাকি অংশ সে 18% প্রফিটে বিক্রি করেছে। He gains 14% on the whole, এবং এইভাবে বিক্রি করার পরে সে দেখলো তার টোটালে 14% প্রফিট হয়েছে। সে এক্সামিনার জিজ্ঞেস করেছে যে 18% প্রফিটে সে কতটুকুন চিনি বিক্রি করেছে। খুব ইজি কোয়েশ্চেন। স্যার 600। হ্যাঁ, ইয়েস, 600 কেজি, অপশন বি। এটা আমরা কোন মেথডকে কাজে লাগাবো? স্যার অ্যালিগেশন। ইয়েস, অ্যালিগেশন মেথডকে কাজে লাগাবো। দেখো, এর পরেই আমাদের এই প্রফিট এন্ড লস শেষ হয়ে যাওয়ার পরেই আমরা রেশিও প্রপোর্শনে ঢুকবো। তখন দেখবে যে গুলো খুব ইজি তোমাদের মাথায় চলে আসবে। এখন যদি না এসে থাকে, কোয়েশ্চেনটা দেখার সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেনটা অ্যালিগেশনের মাধ্যমে সলভ করতে হবে। এটা যাদের মাথায় আসছে ভেরি গুড, যাদের মাথায় কোনো আসেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা কয়েকদিন পর এগুলো শিখবো আরো। ঠিক আছে, ওকে। চলো, আমি দেখছি এক জায়গায় যে 8% প্রফিটে আমি এখানে কিছু চিনি বিক্রি করবো আর 18% প্রফিটে কিছু চিনি বিক্রি করবো। আর ওভারঅল আমার প্রফিট হয়েছে সমস্ত চিনি বিক্রি করে, দ্যাট ইজ 14%। সো আমরা দেখি অ্যালিগেশনের মাধ্যমে এইখানে যে রেশিওটা আমরা পাবো, বলো আমায় সেই রেশিওটা কিসের রেশিও হবে? রেশিও অফ প্রফিট রেশিও অফ কোয়ান্টিটি। ওকে, তাহলে 8 আর 14 এর মধ্যে ডিফারেন্স কত?
6 ইউনিট, আর 14 আর 18 মধ্যে ডিফারেন্স কত? 4 ইউনিট। তাহলে এটাকে আমরা ছোট করে রেশিওতে ভেঙে নিই 2:3। সো 2 আর 3 যোগ করলে হয় 5, কিন্তু এক্সামিনার বলছে 5টা 5 নয়, 5টা হচ্ছে 1000 কেজির সমান। কত গুণ করে গেলে? 200। তাহলে 3টা 3 নয়, এর সঙ্গে গুণ হবে 200, দ্যাট ইজ 600 কেজি, আর এর সঙ্গে গুণ হবে 200, দ্যাট ইজ 400 কেজি। তাহলে আমাদের এখানে যে কোয়েশ্চেন করা হয়েছিল সেটা, তাহলে 18% প্রফিটে কতটুকুন বিক্রি করা হয়েছিল? 600 কেজি বিক্রি করা হয়েছিল, অপশন বি। Is it clear everyone? স্যার এখানে যেরকম অ্যালিগেশনটা মানে সুন্দর বুঝতে পারলাম যে মানে যোগ বিয়োগটা ভালোভাবে হয়ে গেল, কিছু কিছু স্যার অ্যালিগেশনে একদম হচ্ছে না, সেখানে ওই ওয়েটেড অ্যাভারেজের ওইটা কাজে লাগাতে হচ্ছে। না না, ওটার পদ্ধতি আমি এখনো তোমাদের শেখাইনি তো। ও আচ্ছা আচ্ছা। অ্যালিগেশনের মাধ্যমে সবকিছু হবে, এখনো তো অ্যালিগেশনে আমরা জাস্ট একটা বেসিক কনসেপ্ট শিখেছি। হ্যাঁ, চিন্তা আচ্ছা। নেই, একটু ওয়েট করো। বেশ, হ্যাঁ, ওয়েটেড অ্যাভারেজটাকেও মাথার মধ্যে রাখো, ওই জন্যই তো করানো ওগুলোকে। এখানে দুটো ইউনিট আছে বলে আমরা অ্যালিগেশনকে কাজে লাগালাম। যদি দুটো থেকে 3টে ইউনিট থাকতো, মানে 8% প্রফিট, 18% প্রফিট, আবার মনে করো কোনো জায়গায় যদি 15% দিত, এখানে 3টে জায়গা যদি করতো, তাহলে হ্যাঁ স্যার এইরকম। ওয়েটেড অ্যাভারেজ ইউজ করতাম। হ্যাঁ স্যার, এই 3টের অঙ্ক কিরণের বইতে প্রচুর আছে। হ্যাঁ, ওই জন্যই ওয়েটেড অ্যাভারেজ তোমাদের শেখানো হয়েছে। আর ইউ গেটিং? 3টের অঙ্ক স্যার করতে পারছি না, মানে ওই ওয়েটেড অ্যাভারেজ দিয়ে হয়ে যাচ্ছে, অ্যালিগেশন দিয়ে হচ্ছে না স্যার। হ্যাঁ, ওই 3টের অঙ্ক অ্যালিগেশন দিয়ে করা যায়, বাট ওটা আবার কি, এই দুটো করে নিতে হবে, তারপর আবার একটা করতে হবে। সো ইট ইজ টাইম কনজিউমিং, ওই জন্য ওয়েটেড অ্যাভারেজ শেখানো হয়েছে। আচ্ছা স্যার। চলো, ডাউট কোয়েশ্চেন শুরু হলো এখান থেকে। প্রশ্ন করা হয়েছে, ফ্রম আ কন্টেইনার হ্যাভিং পিওর মিল্ক, একটা কন্টেইনারের মধ্যে পিওর মিল্ক রয়েছে, 20% ইজ রিপ্লেসড বাই ওয়াটার, সেই মিল্কের 20% কে জল দ্বারা রিপ্লেস করা হয়েছে, and the process is repeated thrice, এবং এই প্রসেসকে মোট 3বার করা হয়েছে। at the end of third operation the milk is -%, এবং 3টে অপারেশন করার পরে ওই কন্টেইনারের মধ্যে কতটুকুন পিওর মিল্ক রয়েছে, এই হলো প্রশ্ন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ভালো করে শোনো, এই কোশ্চেনটাতে বলা হয়েছে যে জন্য আমি তোমাদের একটা ফর্মুলা লেখাবো, যদিও এটা মিক্সচারের কোশ্চেন, মিক্সচার আর অ্যালিগেশনের মধ্যে এই ধরনের কোশ্চেন আমরা করবো, তবুও আমি শেখানোর চেষ্টা করছি। একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে 100% পিওর মিল্ক রয়েছে। ওকে, কি করা হলো, প্রথমবার এখান থেকে 20% পিওর মিল্ককে তুলে নেওয়া হলো এবং 20% ওয়াটার দিয়ে জায়গাটাকে ভরা হলো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? স্যার এই বলো বলো। স্যার এই যে প্রথমবার এইটা করা হলো, এটা বলছে 3বার রিপিট করা হয়েছে, তাহলে কি 60% করে দিতে পারি ওটাকে? নো নো নো, 60% হবে না তো। দেখো, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। তুমি 20% পিওর মিল্ক তুলে নিয়ে 20% ওয়াটার দিয়ে, ওকে, এবার জলের মধ্যে, দুধের মধ্যে যখন তুমি জল মেশালে, তা তোমার কি মনে হয় যে জল এক পাশে পড়ে থাকবে, দুধ এক পাশে পড়ে থাকবে? তাই কি হওয়া সম্ভব? জিনিসগুলো একদম মিশে যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ। তখন আবারও তুমি 20% তুলে নিচ্ছ। এই যে 20% তুলে নিলে, এই 20% এর মধ্যে পিওর মিল্কও থাকবে, ওয়াটারও থাকবে। আর ইউ গেটিং? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর তুমি আবার 20% জল দিচ্ছ, তারপর আবার তুমি 20% ওই মিক্সচার তুলে নিচ্ছ, আবারও 20% জল তুমি দিয়ে দিচ্ছ। এইভাবে 3টে প্রসেস হয়েছে। সো এই ধরনের কোয়েশ্চেন করার জন্য আমি তোমাদের সুন্দর একটি ফর্মুলা লিখিয়ে দিচ্ছি, মনে রেখো। এই ফর্মুলাতে তোমরা কয়েকটা কোয়েশ্চেন করলেই আজীবন কালের জন্য ফর্মুলাটা মনে থেকে যাবে। যদিও আমরা ধরে ধরে স্টেপ বাই স্টেপ করতে পারি, দ্যাট ইজ টাইম কনজিউমিং, বাট এই ফর্মুলাটা যদি একবার লিখে নাও, ভাল লাগবে। ফর্মুলাটা লেখো এই ধরনের কোয়েশ্চেনের জন্য, ফাইনাল অ্যামাউন্ট ইকুয়াল টু ইনিশিয়াল
amount into 1 minus x upon c power n. ওকে, এই হলো ফর্মুলা। ওকে, final amount equal to initial amount into 1 minus x upon c power n. জাস্ট এই কোশ্চেনটা হচ্ছে জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের বিপরীত ফর্মুলা। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে এখানে প্লাস হতো সাইন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা সূত্র কি শিখেছি? অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর আপন 100 পাওয়ার টাইম, শিখেছি না? দেখো তো এরকম একই জিনিস কিনা। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে যেহেতু আমি তুলে নেব মানে মাইনাস করব, তাই এখানে মাইনাস। আর কম্পাউন্ড ইন্টারেস্টে তুলে নেওয়া হয় না, কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্টের যোগ হতে থাকে, তাই প্লাস সাইন। আর ইউ গেটিং? তাহলে দেখো অ্যারিথমেটিক টোটাল সিলেবাসটা শেষ হলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যে চ্যাপ্টারের যে ধরনের অঙ্কই তোমাদের সামনে আসুক না কেন, তোমরা অন্তত সলিউশনটা দিতে পারবে, এটুকুন আমার দৃঢ় বিশ্বাস আছে। চলো শিখতে থাকো। তাহলে তোমরা সূত্রটা লিখে নিয়েছো যে ফাইনাল অ্যামাউন্ট ইকুয়াল টু ইনিশিয়াল অ্যামাউন্ট ইন্টু 1 মাইনাস এক্স আপন সি পাওয়ার এন। এবার টার্মগুলো একটু লিখে নাও যে এক্স মানে আমি কাকে বলতে চাইছি। এক্স মানে হলো কোয়ান্টিটি টেকেন আউট এট আ টাইম। আর ইউ গেটিং? এক্স মানে কি? কোয়ান্টিটি টেকেন আউট এট আ টাইম, মানে একবার তুমি কতটুকুন তুলে নিচ্ছ সেটা হচ্ছে তোমার এক্স। তারপর হচ্ছে সি মানে হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য কন্টেইনার। ক্যাপাসিটি অফ দ্য কন্টেইনারের ক্যাপাসিটি কত। ওকে, আর কি রয়েছে? এন মানে হচ্ছে নাম্বার অফ প্রসেস। এই প্রসেসটা কতবার হয়েছে সেটা। তাহলে এই সূত্র কোন ধরনের অঙ্কের জন্য অ্যাপ্লাই হবে? এই সূত্র সেই ধরনের অঙ্কের জন্য অ্যাপ্লাই হবে যে কোনো একটা পিওর জিনিস কোনো একটা কন্টেনারের মধ্যে ছিল, সেখান থেকে তুমি সেই পিওর জিনিসটাকে তুলে নিচ্ছ এবং সমান পরিমাণ অন্য কিছু তুমি মিশিয়ে দিচ্ছ, এবং এরকম করে তুমি কয়েকবার রিপিট করেছো সিচুয়েশনটা। তো যখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে ফাইনাল অ্যামাউন্ট কত হলো বা ইনিশিয়াল অ্যামাউন্ট কত ছিল, এই ধরনের প্রশ্ন হবে। আর ইউ গেটিং? প্রত্যেকে বুঝতে পেরেছো যে এই সূত্র কোন ধরনের অঙ্কের জন্য? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে এবার এই সূত্রটাকে জাস্ট আমরা একটু অ্যাপ্লাই করি। আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে at the end of third operation the milk is, মানে আমাকে ফাইনাল অ্যামাউন্ট জিজ্ঞেস করা হয়েছে। yes or no? হ্যাঁ স্যার, হ্যাঁ। তিনটি অপারেশন করার পর তাহলে আমাদের এখানে যদি আমি বলি এক্স মানে কত, আমাদের এখানে এক্স মানে হচ্ছে 20%। ওকে, কারণ আমি 20% তুলে নিচ্ছি একবারে। আমি যদি সি এর কথা বলি অর্থাৎ ক্যাপাসিটি অফ দ্য কন্টেইনার বলি, তাহলে বলবো 100%। আর ইউ গেটিং? আর যদি বলি এন নাম্বার অফ প্রসেস, কয়বার হয়েছে? এটা 3বার হয়েছে। ব্যাস, এবার আমি সবকিছুই জেনে গেলাম, এবার আমাদের সলিউশন করতে আর কোনো বাধা থাকলো না। তাহলে আমি লিখতে পারি যে ফাইনাল অ্যামাউন্ট ইকুয়াল টু ইনিশিয়াল অ্যামাউন্ট আমার কতটুকুন ছিল? ইনিশিয়াল অ্যামাউন্ট আমার 100%ই তো ছিল। আর ইউ গেটিং না? 100%ই আমার পিওর মিল্ক ছিল। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ। 1 মাইনাস এক্স আপন সি, এক্স মানে কি? কতটুকুন তুলে নিচ্ছি একবারে? 20% তুলে নিচ্ছি। ক্যাপাসিটি কত? 100% ক্যাপাসিটি। ওকে, এবং এই প্রসেস কতবার হয়েছে? 3বার। সো পাওয়ার কিউব হয়ে গেল। তো এই সিচুয়েশনটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা? 100 ইন্টু 80/100 ইন্টু 80/100 ইন্টু 80/100 লেখা যায় কিনা? যায় না? হ্যাঁ স্যার, যায়। বেশ, তাহলে এবারে আমরা এটাকে ক্যালকুলেট করব। এইটাকে ক্যালকুলেট করলে দেখো 8 এর কিউব কত? 512। নিচে একটা 10 রয়েছে, তার মানে এইখানে পয়েন্ট দিয়ে দাও। 51.2% পড়ে আছে, অপশন সি। আর ইউ গেটিং?
বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হয়েছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ স্যার। Do this. An empty fuel tank of a car was filled with type A petrol. একটা খালি পেট্রোলের মানে খালি গাড়ির ট্যাঙ্ক, সেখানে এ টাইপ পেট্রোল দিয়ে ভরা হলো। When the tank was half empty, যখন ট্যাঙ্কটি অর্ধেক খালি হলো, it was filled with B type petrol, তখন একে B type পেট্রোল দিয়ে ভরা হলো। Again, when the tank was half empty, আবারও যখন ট্যাঙ্কটি হাফ এমটি হলো, তখন এ টাইপ পেট্রোল দিয়ে ভরা হলো। When the tank was half empty again, যখন আবার ট্যাঙ্কটি হাফ হলো, it was filled with B type petrol, তখন আবার এটাকে B type পেট্রোল দিয়ে ভরা হলো। What is the percentage of A type petrol at present in the tank? তাহলে বর্তমানে এখন ওই ট্যাঙ্কের মধ্যে কত পার্সেন্ট এ টাইপ পেট্রোল রয়েছে? Sir, option B. হ্যাঁ, ইয়েস, অপশন বি, 37.5%। হ্যাঁ স্যার। তাহলে দেখো, এ টাইপ পেট্রোল আর বি টাইপ পেট্রোল, আফটার ফার্স্ট সিচুয়েশন, প্রথম সিচুয়েশনের পর এ টাইপ পেট্রোল 50% আছে, বি টাইপ পেট্রোল 50% আছে। ইয়েস অর নো? তখন আবার কি হলো, ট্যাঙ্কটাকে হাফ এমটি করা হলো। ট্যাঙ্কটাকে যখন হাফ এমটি করা হচ্ছে, তখন এখানে 25 লিটার থাকবে, এখানে 25 লিটার থাকবে। তাহলে সেকেন্ড সিচুয়েশনে এসে কাকে দিয়ে পূর্ণ করা হচ্ছে? সেকেন্ড সিচুয়েশনে কাকে দিয়ে পূর্ণ করা হচ্ছে? এ টাইপ পেট্রোল দিয়ে পূর্ণ করা হচ্ছে না? তাহলে এ টাইপ পেট্রোলকে পূর্ণ করা হলো, আগে ছিল 25, এখন হচ্ছে 75 থাকলো এখানে। আর এখানে কত থাকলো? এখানে বি টাইপ পেট্রোল 25ই থাকলো, কারণ বি টাইপ পেট্রোল দেওয়া হয়নি। স্যার আগে তো এ টাইপ পেট্রোলই 100% ছিল না? দেখো, হ্যাঁ একদম ঠিক। কখন থেকে প্রসেস শুরু হয়েছে? when the tank was half empty, হাফ এমটি, হ্যাঁ। হ্যাঁ, it was filled with B। তাহলে ফার্স্ট সিচুয়েশনে হাফ এমটি মানে কি, এ টাইপ পেট্রোল হাফ ছিল, বি টাইপ পেট্রোল ভরা হলো নতুন করে, তাহলে 50 বি টাইপ পেট্রোল হলো। এই পর্যন্ত। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, তারপর সিচুয়েশন এভাবেই চলছে। থার্ড সিচুয়েশনে এসে কি ঘটনা ঘটলো? থার্ড সিচুয়েশনে এসে আবার এটা খালি হলো। আবার যদি খালি হয়, তাহলে এটা কতটুকুনে পরিণত হলো? হাফ, 75-এর হাফ, 37.5% হয়ে গেল। আর এটার হাফ করলে 12.5% হয়ে গেল। তখন থার্ড সিচুয়েশনে দেখো, বি টাইপ পেট্রোলকে দিয়ে পূর্ণ করা হয়েছে, তাহলে বি টাইপ পেট্রোলকে আবার 50% দেওয়া হলো, তখন বি টাইপ পেট্রোল হয়ে গেল 62.5%, আর এ টাইপ পেট্রোল থেকে গেল 37.5%। ইজ ইট ওকে না? এটা জাস্ট একটা অবজারভেশন ছিল। হ্যাঁ
হ্যাঁ স্যার বুঝেছি। Now do this. Mr. X is a businessman, had the income in the year 2000 such that he earned a profit of 20% on his investment in the business. In the businessman. ভুল হয়েছে বোধহয়, in the business হবে। বলা হয়েছে যে মিস্টার এক্স একজন বিজনেসম্যান, তিনি 2000 সালে 20% প্রফিট করেন তার ইনভেস্টমেন্টের ওপরে, তার ব্যবসায় যা ইনভেস্টমেন্ট করেন সেই ইনভেস্টমেন্টের 20% তিনি প্রফিট করেন। 2001 সালে তিনি তার ইনভেস্টমেন্ট 5000 টাকা কমিয়ে দেন, কিন্তু তথাপিও তিনি আগে 2000 সালে যতটা ইনকাম করেছিলেন সেই ইনকামই তিনি করেন। এখানে এক্সামিনার বলে দিয়েছে ইনকাম মানে কি। ইনকাম মানে হচ্ছে ইনভেস্টমেন্ট প্লাস প্রফিট। Thus the profit earned in 2001 increased by 6%, এবং তাতে তার কি হলো, ইনভেস্টমেন্ট 5000 টাকা কমলো ঠিক আছে, কিন্তু 2001 সালে সে তার প্রফিটটা আরো 6% বেড়ে গেল। তাহলে আগে হয়েছিল 20%, এখন হচ্ছে 26%। সো এক্সামিনার জিজ্ঞেস করেছে হোয়াট ওয়াজ হিজ ইনভেস্টমেন্ট ইন 2000, 2000 সালে সে কত টাকা ইনভেস্ট করেছিল, এই ছিল তার প্রশ্ন। এই কোশ্চেনটিকে যদি আমরা এক্স ধরে করি তাহলে আমাদের 100% অ্যাকিউরেট আনসার আসবে। যদি এই কোশ্চেনটিকে আমরা এক্স ধরে না করি তাহলে আমাদের উত্তরটা অ্যাপ্রক্সিমেট আসবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? প্রত্যেকে প্রশ্ন বুঝতে পেরেছো তো? প্রশ্ন না বুঝতে পারলে কিন্তু অঙ্ক করতে পারবে না। প্রশ্ন বোঝাটা আগে দরকার। স্যার এটা ওই যে আপনি শিখিয়েছিলেন a ইকুয়ালস টু b প্লাস c, ওইভাবে করতে হবে না? হ্যাঁ, ওই কনসেপ্টে গেলে অ্যাপ্রক্সিমেট উত্তর আসবে। এক্স না ধরলে এই অঙ্কে ফাইনাল আনসার আসবে না। কেন আসবে না আমি বলছি। আচ্ছা শোনো, তোমাদের আমি সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তোমরা একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমরা জানি a ইকুয়াল টু b প্লাস c, সো আমরা এখানে লিখতেই পারি যে ইনকাম ইকুয়াল টু ইনভেস্টমেন্ট প্লাস প্রফিট। ওকে, তো 2000 সালে আমি ধরলাম সে 100 টাকা ইনভেস্ট করেছিল, যেহেতু 20% প্রফিট হয়েছে তার মানে 100 টাকা 20 টাকা, তাহলে ইনকাম ছিল তার 120 টাকা। ইজ ইট ওকে? 2001 সালে কেউ এইভাবে অঙ্কটি করবে না। এইভাবে অঙ্ক করলে অ্যাপ্রক্সিমেট উত্তর আসবে। কেন আসবে আমি বলছি, তোমরা শুধু দেখতে থাকো একটু। দেখো, এক্সামিনার বলছে যে 2001 সালে তার কি হয়েছে, 2000 সালেও সে যা ইনকাম করেছিল, এই দেখো, হ্যাড দ্য সেম ইনকাম। সে 2001 সালে সেম ইনকাম করেছে, মানে 120 টাকা ইনকাম করেছে। তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা ইনভেস্টমেন্ট করেছিল, এখান থেকে এখানে হয়েছিল 20% প্রফিট, কিন্তু এইবার এখান থেকে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে 26% প্রফিট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এবং এই দুটোর মধ্যে যে তফাৎ, এই ইনভেস্টমেন্ট দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে 5000 টাকার তফাৎ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এইখান থেকে আমরা কি করব, এইখানে এমন কোন রেজাল্ট আছে যার 26% এখানে হবে এবং এই দুটোকে যোগ করলে 120 হয়। তাহলে আমরা বলতেই পারি যে 26% মানে কত। কেউ অঙ্কটিকে টুকবে না, কারণ এখানে অ্যাপ্রক্সিমেট উত্তর আসবে। আমি এক্স ধরে করিয়ে দিচ্ছি, খুব ইজিলি উত্তর বেরিয়ে যাবে। ওকে,
বা তোমরা চাইলে টুকে নিতে পারো, কোনো ব্যাপার না। বাট আমি চাইবো যে এইভাবে তোমরা করবে না, কারণ অনেক পয়েন্ট এসে যাবে তো ক্যালকুলেট করতে অসুবিধা হবে। যে অঙ্ক এক্স ধরে করলে ইজি হয় সেই অঙ্ককে এক্স ধরে করতে হবে। চলো তাহলে 26% মানে আমরা কি লিখতে পারি? 26% মানে আমরা লিখতে পারি 13/50, ইয়েস না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে 50 টাকা যদি আমাদের ইনভেস্টমেন্ট হয়, প্রফিট হচ্ছে 13 টাকা, তাই তো? 50 টাকা যদি আমাদের ইনভেস্টমেন্ট হয়, প্রফিট হচ্ছে 13 টাকা, তাহলে ইনকাম কত বলতে পারি? 63 টাকা, ইয়েস। সো এক্সামিনার বলছে যে ইনকাম 63টা 63 নয়, 63টা হচ্ছে 120। তো কত গুণ করে এসছি? 1.9 সামথিং গুণ করে এসছি, কারণ 2 গুণ করলে তো 2 গুণ করলে কত হবে? 126 হয়ে যাবে। সো 1.9 সামথিং গুণ করে এসছি না এখানে। তাহলে 50টা 50 নয় ইন্টু 1.9, তাহলে 50 সঙ্গে 1.9 করলে কত পাবো আমরা? 95 পয়েন্ট সামথিং পাবো। আর এই 13 সঙ্গে ইন্টু 1.9 করলে এখানে আমরা 24 পয়েন্ট সামথিং পাবো। আর ইউ গেটিং? এই দুটোকে অ্যাড করে দেখো, 120-র কাছাকাছি হয়, কিন্তু 120 হয় না, এই জন্য বলছি অ্যাপ্রক্সিমেট। তাহলে এই আগে 100 টাকা ইনভেস্ট করতো, এখন ইনভেস্ট করছে কত টাকা? 95.23 টাকা, যদি এটা অ্যাপ্রক্সিমেট। তাহলে এইখানে আমরা বলতেই পারি যে 5 ইউনিট এর কাছাকাছি। তাহলে 5 ইউনিটটা 5 ইউনিট নয়, 5 ইউনিটটা হচ্ছে 5000 এর সমান। কত গুণ করে গেছি? 1000। তাহলে এই 100টা 100 নয়, এর সঙ্গে 1000 গুণ করতে হবে, তাহলে অ্যাপ্রক্সিমেট উত্তর আসবে, যার কারণে আমাদের এই অঙ্কটা উত্তর হবে না যদি আমরা এভাবে করি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এখানে কেন এমন হলো বলতে পারো? কারণ এখানে একটা এই যে 5000 একটা মানে তোমাকে একটা কমপ্লিট ভ্যালু তোমাকে এখানে দেওয়া রয়েছে। সো আমরা এইভাবে এটাকে না ভাবি, আমরা এটাকে এক্স ধরে করি, দেখো উইদিন সেকেন্ডস উত্তর হয়ে যাবে। মুছে দেবো? হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখো এটাকে এক্স অ্যাজিউম করো। ধরো যে লেট ইনভেস্টমেন্ট এইটুকুন তোমরা নোট, এই পদ্ধতিটা নোট করে নেবে। লেট ইনভেস্টমেন্ট ইন 2000 সালে তার ইনভেস্টমেন্ট ধরো এক্স টাকা, ধরো এক্স টাকা সে ইনভেস্ট করেছে। তাহলে আমি যদি বলি যে 2000 সালে তার ইনকাম কত হয়েছিল, তখন তোমরা বলবে কি? 20% প্রফিট করেছে, তাহলে নিশ্চয়ই তার 120x বাই 100 টাকা তার ইনকাম ছিল 2000 সালে। ইয়েস অর নো? কুড়ি % প্রফিট করলে 2000 সালে তার ইনকাম 120x বাই 100 হবে কি না হবে না? হ্যাঁ স্যার, হবে হবে। বেশ, এবার আমি যদি বলি ইনভেস্টমেন্ট ইন 2001, 2001 সালে তার ইনভেস্টমেন্ট কত? আগে সে এক্স টাকা করছিল, 5000 টাকা কম করছে এখন, তাহলে এক্স মাইনাস 5000 টাকা তার ইনভেস্টমেন্ট 2001 সালে। বাট 2001 সালে তার ইনকামটা কত? কারণ 2001 সালে তার প্রফিট হচ্ছে 26%, আর 2000 সালে তার প্রফিট হয়েছিল 20%, কারণ 6% বেড়েছে 2001 সালে। তাহলে 2001 সালের ইনকাম আমরা বলতে পারি এক্স মাইনাস 5000 ইন্টু 126/100। বলতে পারি কি না পারি না বলো? বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। এবার এক্সামিনার আমাদের বলেছে যে 2000 সালেও তার যা ইনকাম ছিল, 2001 সালেও তার ইনকাম সেম, তাহলে আমরা বলতে পারি এই ইনকাম আর এই ইনকাম সেম। ইয়েস না? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এটা লিখতেই পারি যে 120x বাই 100 সমান সমান x মাইনাস 5000 ইন্টু 126/100। 100 cancel out, ওকে? 100 cancel out। তাহলে এইবার আমরা এখানে কত পেলাম? 120x ইকুয়াল টু
126x মাইনাস 5 দিয়ে 126 কে গুণ করো 500, 5 দিয়ে 100 কে গুণ করলে হবে 500, আর 26 কে গুণ করলে কত হবে? 5 25 হয় 125, তাহলে 5 26 হবে 130, তার মানে 500 সঙ্গে 130 গুণ করলে 630, তার মানে 630, তারপরে কটা শূন্য হবে? 3টে শূন্য হবে। আর ইউ গেটিং? হয়ে গেল। তাহলে এবার আমরা এক্স গুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে আমি যখন এখানে আনছি, দেখো এখানে 6x ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ মানে 6,30,000। ওকে, 6,30,000 6 দিয়ে ক্যান্সেল আউট করো, 6 105। হ্যাঁ, এই তোমাদের উত্তর, অপশন বি, 1,05,000 উত্তর। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? তাহলে 2000 সালে তার ইনভেস্টমেন্ট কত ছিল? 1,05,000। হ্যাঁ স্যার, হ্যাঁ। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? বাকি যারা ক্লাসে আছো তারা বুঝতে পারছো আশা করছি। হ্যাঁ, না বুঝে থেকে যদি চুপচাপ থাকো তাহলে তোমাদের লস হবে। Okay, next question. A bag contains 600 coins of 25 paisa denomination and 1200 coins of 50 paisa denomination. If 12% of 25 paisa coins and 24% of 50 paisa coins are removed, then the percentage of money removed from the bag is nearly -%. একটা ব্যাগের মধ্যে 600টি 25 পয়সার কয়েন আছে, 1200টি 50 পয়সার কয়েন আছে। এক্সামিনার বলছে যদি 25 পয়সার কয়েন 12% আর 50 পয়সার কয়েন যদি 24% ব্যাগ থেকে তুলে নেওয়া হয়, তাহলে ওই ব্যাগে টাকার শতাংশ কত কমে যাবে? মানে মানি ভ্যালু ওই ব্যাগ থেকে কত % কমে যাবে? স্যার এটা কি অ্যালিগেশন দিয়ে হবে? অ্যালিগেশনে ভাবার কোনো দরকারই নেই, 2 লাইনের কোশ্চেন তো। আচ্ছা স্যার। এত সময় লাগছে কেন? পঁচিশ পয়সার কয়েন, 50 পয়সার কয়েন, নাম্বার অফ কয়েন্স, 25 পয়সার কয়েন্স 600 পিস, 50 পয়সার কয়েন 1200 পিস। আর ইউ গেটিং? সো আমি যদি মানি ভ্যালুর কথা বলি তোমরা কি বলবে?
600টা 25 পয়সা যদি থাকে তাহলে তা দিয়ে ক টাকা তৈরি হয়? মানি ভ্যালু বলো। কারণ 4টে 25 পয়সায় 1 টাকা তৈরি হয়, তাহলে 600কে যদি 4 দিয়ে ভাগ করি আমি কি পাবো কত টাকা আছে এর মধ্যে? তাহলে 600টা 25 পয়সা দিয়ে আমি 150 টাকা পাবো, আর 12টা 50 পয়সা দিয়ে আমি 600 টাকা পাবো। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে আমার ব্যাগের মধ্যে টোটাল কত টাকা আছে? 750 টাকা আছে। এটুকুন ক্লিয়ার? ও স্যার, এটা প্রথমেই তাহলে মানে মানি ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। তা না হলে কি করে বুঝবে যে টাকার কত? যে মানি ভ্যালুই তো তোমায় জিজ্ঞেস করেছে যে কত মানি ভ্যালু তুমি ডিলিট করলে, রিমুভ করলে। সো আগে ইনিশিয়ালি ব্যাগের মধ্যে 750 টাকা ছিল, তুমি কি করেছো? 25 পয়সার 12% তুলে নিয়েছো, আর 50 পয়সার 24% তুলে নিয়েছো। তাহলে আমায় বলো, এখান থেকেও করতে পারো, কিছু আসে যায় না, এখান থেকে করো, যেখান থেকে খুশি করো। তোমরা আমায় বলো 600 টাকার 10% মানে কত? 60 টাকা। 600 মানে 60 টাকা বলছি, 600 10% মানে 60, আর 600 1% মানে 6, তাহলে 2% মানে 12, তাহলে 60 আর 12, তাহলে কতগুলো কয়েন তুমি তুলে নিয়েছিলে? 72টা 25 পয়সার কয়েন তুলে নিয়েছিলে, আর 1200 কয়েনের 24% তুলে নিয়েছো। তাহলে 10% মানে 120, 20% মানে কত? 240, ওকে। আর 4% মানে কত? 1% মানে 12, তাহলে 4% মানে 48, তার মানে 288টি 50 পয়সার কয়েন তুলে নিয়েছো। তাহলে 72টি 25 পয়সার কয়েনে ক টাকা তৈরি হবে? 18 টাকা, কারণ 4 18 72, আর 288টি 25 পয়সা 50 পয়সা দিয়ে কত টাকা তৈরি হবে? 144। তাহলে এদেরকে যদি অ্যাড করি 18 আর 44 কত হবে? 162। তাহলে মোট তুমি 162 টাকা তুলে নিয়েছো কত টাকার মধ্যে? 750 টাকার মধ্যে। 100তে কত তুললে? দ্যাটস অল। এটাকে সলভ করবে, 21.6% রিমুভ হয়ে যাবে। অপশন সি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখানে কিছুই নয়, জাস্ট পয়সাকে টাকাতে কনভার্ট করা। যারা ক্লাসে আছো প্রত্যেকেই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, নাও এটা করো। In a city 35% of the population, আচ্ছা এই তোমাদের এই কোশ্চেনটা যে পাঠিয়েছো এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে, ঠিক? হ্যাঁ স্যার, আপনি আগের দিন বলছিলেন। দাঁড়াও কোশ্চেনটা বের করে নি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কোথায় ছিল? এখানে। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের উত্তর যেটা বইতে করে দেওয়া আছে, মানে তুমি যেটা লিখে দিয়েছো সেটা হচ্ছে 8,96,660 জন, তাই তো? এটা স্যার ওই বইয়ের লাস্টে যেভাবে করে দেওয়া থাকে না, ওইখানে হ্যাঁ বুঝতে পেরেছি। যেভাবে করে দিয়েছে সে তো কিছু বোঝা যায় না মোটামুটি। হ্যাঁ বুঝতে পেরেছি। তো তুমি দেখো এই উত্তরটা সঠিক হতে পারে না কখনোই। কেন? কারণ টোটাল পপুলেশন যদি 7,28,400 হয়, আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। মোট জনসংখ্যা যদি 7,28,400 জন হয়, তাহলে শুধুমাত্র মেয়েদের সংখ্যা কি করে হয় এটা 8,96,000? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই জন্য অ্যান্সারটা লিখে দিয়েছি, এরকম অড অ্যান্সার আসছে বলে। সো আনসারটি সঠিক নয়। অঙ্কটিকে আমি তোমাদের করে দিচ্ছি, দেখো। চলো করো, বাকিরা একটু করো।
কিচ্ছু না, সহজ অঙ্ক ছিল এটা। এক্সামিনার বলেছে একটা শহরে 35% জনসংখ্যা হচ্ছে মাইগ্রেন্টস। মাইগ্রেন্টস মানে যারা প্রবাসী, যারা কোন একটা জায়গা থেকে আর একটা জায়গায় কাজ করতে আসে, তাদের মাইগ্রেন্ট বলা হয়। তো 20% অফ হুম আর ফ্রম রুরাল এরিয়াস, এবং এই 35% মাইগ্রেন্টসদের মধ্যে 20% আছে গ্রাম থেকে আসা। অফ দ্য লোকাল পপুলেশন, আবার লোকাল পপুলেশনের মধ্যে 48% ফিমেল। আর এই 48% ফিমেল যদি আমি গ্রাম আর শহর দুটোকে ভাগ করে দেখি, তাহলে দেখব যে শহরের ক্ষেত্রে সেই মহিলা মাইগ্রেন্টদের সংখ্যা 30% এবং গ্রামের ক্ষেত্রে সেটি 40%। সরি, উল্টো বললাম, গ্রামের ক্ষেত্রে 30%, শহরের ক্ষেত্রে 40%। এক্সামিনার বলছি দ্য টোটাল পপুলেশন অফ দ্য সিটি ইজ 7,28,400। যদি ওই শহরের মোট জনসংখ্যা 7,28,400 হয়, তাহলে ফিমেল পপুলেশন কত? তো এর সঠিক উত্তর হবে তোমাদের বইতে যেটা এ অপশন দেওয়া আছে না, অর্থাৎ 3,24,138। এইটি সঠিক উত্তর হবে। 3,24,138 জন ফিমেল। আচ্ছা, একটু চেষ্টা করো তোমরা, আমি 1 মিনিটে আসছি। ওকে, খেয়াল করো। সো আমাদের এখানে এক্সামিনার টোটাল পপুলেশন কত বলেছে? টোটাল পপুলেশন বলা হয়েছে 7,28,400 জন। ওকে, সো এদের মধ্যে মাইগ্রেন্টস এর আমরা আগে খুঁজে বের করি যে মাইগ্রেন্টস কতজন আছে। বলা হয়েছে মাইগ্রেন্টস আছে 35%। তাহলে এই 7,28,400 জনের মধ্যে 35% বের করে দিই, তারা মাইগ্রেন্টস হয়ে যাবে। এটা যখন তোমরা ক্যালকুলেট করবে তখন তোমরা এটাকে পাবে যে মানে 25, তুমি পাবে 2,54,940 জন। 2,44,940 জন এরা হলো মাইগ্রেন্টস। ঠিক, এবার আমাকে খুঁজে বের করতে হবে তাহলে লোকাল পপুলেশন কত। হ্যাঁ, লোকাল পপুলেশন 20%। আচ্ছা, রুরাল গেল, এবার লোকাল পপুলেশন খুঁজে বের করো। লোকাল পপুলেশন কত? 7,28,400 টোটাল পপুলেশন, তার মধ্যে এত যদি মাইগ্রেন্ট হয় তাহলে লোকাল পপুলেশন কি বের করবো? আমি এর থেকে বিয়োগ করে দেবো, মাইগ্রেন্টসদের বাদ দিয়ে দিলাম। তাহলে কত রেজাল্ট পেলাম? 4,73,460 জন। ওকে, এরা হলো লোকাল পপুলেশন, এরা 4,73,460 জন।
এবার যদি রুরাল মাইগ্রেন্টস এর কথা বলি, রুরাল মাইগ্রেন্টস কতজন আছে? মাইগ্রেন্টস এর সংখ্যা কত? মাইগ্রেন্টস এর সংখ্যা হচ্ছে 2,54,940 জন। এর মধ্যে 20% হচ্ছে গ্রাম থেকে আসা। তাহলে এটাকে যখন আমরা ক্যান্সেল আউট করবো তখন একটা রেজাল্ট পাবো কত? 50,988 জন। 50,988 জন হচ্ছে গ্রাম থেকে আসা। ওকে, তাহলে আরবান মাইগ্রেন্টস কতজন আছে সেটা পেয়ে গেলাম। আরবান মাইগ্রেন্টস, এই কোয়েশ্চেনটা খুব সম্ভব তোমাদের মেইনের কোয়েশ্চেন, মেইনস এর কোয়েশ্চেন, যার কারণে এতটা লেন্দি। মনে রেখো, প্রিলিমসে এত বড় কোয়েশ্চেন তোমাদের কখনোই দেবে না, আমি তোমাদের কথা দিচ্ছি। এটা মেইনস এর কোয়েশ্চেন। তো আরবান, এত বড় বড় হয়? হ্যাঁ, মেইনস এর কোয়েশ্চেনটা একটু ক্যালকুলেটিভ দেয়, একটু আচ্ছা। ক্যালকুলেটিভ দেয়। ওকে, হ্যাঁ, কারণ টাইমটাও বেশি থাকে। চলো, তাহলে আরবান মাইগ্রেন্টস এর যদি কথা বলি, তাহলে টোটাল মাইগ্রেন্টস এর সংখ্যা আমার 2,54,940 জন। তার মধ্যে থেকে রুরাল কজন? 50,988 জন, তাদের বাদ দিয়ে দিই। একটু ক্যালকুলেটিভ, তাছাড়া আর কিছু নয়। তার মানে 2,03,952 জন হচ্ছে আরবান মাইগ্রেন্টস। এবার এর মধ্যে আমাকে ফিমেল খুঁজে বের করতে হবে। ফিমেল এক্সামিনার বলেছে কি যে টোটাল যত মানে টোটাল বলছি, এই যে লোকাল পপুলেশন যা আছে, এই লোকাল পপুলেশনের 48% হচ্ছে আমাদের ফিমেল। তাহলে লোকাল পপুলেশনের 48% ফিমেল যদি হয়, তাহলে সেটা কত? 4,73,460 জনের 48%। তারপরে আবার বলা হচ্ছে, এবং এটা যদি আমি মাইগ্রেন্টদের কথা বলি, তো মাইগ্রেন্টদের মধ্যে রুরাল মাইগ্রেন্টের 30% মেয়ে এবং আরবান মাইগ্রেন্টস এর 40% মেয়ে। তাহলে রুরাল মাইগ্রেন্টস এর সংখ্যা কত বলো? 50,988 জন, তার মধ্যে মেয়ের সংখ্যা 30%। আর আরবান যে মাইগ্রেন্টস, তাদের সংখ্যা কত? 2,03,952, তাদের 40% হলো ফিমেল। দেখো তো এই সব কটাকে যোগ করলে আমরা একটা রেজাল্ট পাবো কিনা। তাহলে এইটা হচ্ছে লোকাল ফিমেলের সংখ্যা, মানে ওই শহরে বসবাস করা লোকাল মাইগ্রেন্টস না, কিন্তু লোকাল, লোকালদের মধ্যে 48% মেয়ে। তারপর গ্রামের গ্রামের মাইগ্রেন্টদের মধ্যে 30% মেয়ে, শহরের আরবান মাইগ্রেন্টসদের মধ্যে 40% মেয়ে। এই হলো কাহিনী। এই সবকটাকে যোগ করলে তোমরা উত্তর পেয়ে যাবে 3,24,138। ওকে, অপশন এইটা উত্তর, এই অপশন উত্তর হবে। তোমাদের যেটা সলিউশন দেওয়া আছে সেটা ঠিক নয়। এবং তোমরা শুনে রাখো একটা কথা, এই কোয়েশ্চেনটি বারবার রিপিট হবে, তোমরা শুধু উত্তরটা মনে রাখলেও পারো, শুধু উত্তরটা মনে রাখলেও পারো। কারণ এই ধরনের কোয়েশ্চেনে না কখনো ডিজিট চেঞ্জ করে না। কেন করে না ভাবো, তোমাকে টোটাল পপুলেশন দিয়ে তোমাকে মাইগ্রেন্টস বের করতে বলেছে, তোমাকে লোকাল পপুলেশন বের করতে বলেছে, তোমাকে রুরাল মাইগ্রেন্টস বের করতে বলেছে, তোমাকে আরবান মাইগ্রেন্টস বের করতে বলেছে। তারপর কি? তারপর আবার তোমাকে বলেছে যে লোকাল পপুলেশনের মধ্যে মেয়ে কতজন বের করো, আরবান পপুলেশন আরবান মাইগ্রেন্টসদের মধ্যে মেয়ে কতজন বের করো, রুরাল মাইগ্রেন্টসদের মধ্যে মেয়ে কতগুলো বের করো। বুঝতে পারছো কতটা লেন্দি কোয়েশ্চেন? হ্যাঁ স্যার, ভীষণ লেন্দি, মানে টাইম কনজিউমিং মেইনলি। হ্যাঁ, সো এই ধরনের অঙ্ক কখনো চেঞ্জ করে না, ডিজিট গুলো একদম অ্যাজ ইট ইজ ডিজিট থাকবে। সো সেই কারণে তোমরা উত্তর মানে মাথায় রেখে দিতে পারো। আর পরীক্ষার হলে এই ধরনের কোয়েশ্চেন পেলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, সময় থাকলে করবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। Do this. A trader gives 4% discount on the marked price and gives one article free for buying every 15 articles, and thus he gain 35%. বেশ, একজন ট্রেডার সে তার কাস্টমারকে 4% ডিসকাউন্ট দেয়, এবং এই 4% ডিসকাউন্টের সাথে সাথে সে 15টা আর্টিকেল কিনলে একটা আর্টিকেল ফ্রি দেয়, এবং তাতেও তার 35% লাভ হয়। তো এক্সামিনার জিজ্ঞেস করেছে
যে ওই দোকানদার তার মার্ক প্রাইস কস্ট প্রাইস থেকে কত বেশি করে রেখেছে, তার মার্ক প্রাইস কস্ট প্রাইস থেকে কতটা হাই করে রেখেছে, এই হলো প্রশ্ন। হচ্ছে স্যার বলে দিন। দেখো, খুব ভালো করে খেয়াল করবে। আমরা যেহেতু এই ধরনের অঙ্কে আমি তোমাদের লিখতে বলেছি সিপি এমপি এসপি এটুকুন আগে লেখো, তাহলে মাথার মধ্যে একটা চাপ কমবে। সবকিছু মনে মনে ক্যালকুলেট করতে নেই, একটুখানি লিখেও রাখতে হয়। সো এক্সামিনার সেজ যে 15টা জিনিস যদি কেউ বিক্রি করে এবং তার সাথে কোনো সে একটা ফ্রি দেয়, আর ইউ গেটিং? তো সে 15টার টাকা নিচ্ছে, একটা ফ্রি দিচ্ছে, এবং এই মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইসে যেতে গেলে সে 4% ডিসকাউন্ট দিচ্ছে। ইয়েস না? তাহলে আমি এই অঙ্কে ধরে নিচ্ছি যে ধরলাম লেট এমপি অফ ওয়ান আর্টিকেল ইকুয়াল টু রেস 1। আমি একটা আর্টিকেলের মার্ক প্রাইস কত ধরে নিয়েছি? 1 টাকা। তাহলে সে বিক্রি করার সময়, সেল করার সময় সে 16 পিস বিক্রি করছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কিন্তু সে দাম নিচ্ছে 15টির, এটুকুন খালি বুঝবে। এই +1টা আমি এখানে লিখে রাখলাম, কারণ সে 15টা কিনলে একটা এক্সট্রা দেয়। তো আমি ধরলাম সে 16টাই বিক্রি করেছে। তাহলে 15টার মার্ক প্রাইস সেলিং প্রাইসে যখন যাব আমি 4% লেসে, তো আমায় বলো তো সেলিং প্রাইস কি এমন হবে না? বলো, এটা কি সেলিং প্রাইস হবে কিনা বলো আমায়। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হবে। বেশ, তাহলে এটা যদি সেলিং প্রাইস হয়, এবার আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। কেন? এখানে কস্ট প্রাইস কিছু একটা তো আছে, এবং কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের মধ্যে 35% প্রফিট আছে, এটুকুন আমরা জানি তো, বলেই দিয়েছে যে 35% প্রফিট। তাহলে প্রফিট সবসময় কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে হয়, মার্কেট প্রাইসের সাথে তো প্রফিটের কোনো কাহিনীই নেই। তাহলে 35% প্রফিট এখানে রয়েছে। তাহলে আমরা বলতে পারি কি যে সিপি এখানে কিছু একটা ছিল, সেই সিপি কে যখন 135 আমি প্রফিট করেছি, তবে গিয়ে আমি এই 15 ইন্টু 96/100 পেয়েছি। কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই, অ্যাজ ইট ইজ রাখো। বলো এটা লেখা যায় কিনা যায় না? বলো। আর এই যে 35% প্রফিট করেছে কটা বিক্রি করে? 16টা আর্টিকেল বিক্রি করে, 16টা। হ্যাঁ, তাই না? তাহলে এই যে কস্ট প্রাইস আমরা এখানে কত পেয়ে গেলাম? 100 নিচে কেটে দিলাম,
তাহলে এখানে আমি সিপি পেয়ে গেলাম, দেখো 15 ইন্টু 96 আপন 135, এটা আমি ওভারঅল সিপি পেলাম। ওকে, তো এই যে যে সিপি আমি পেয়েছি এটা কটার সিপি? এটা হচ্ছে 16 পিসের সিপি। ইয়েস অর নো? এটা 16 পিসের সিপি। তাহলে আমাকে একটার সিপি বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে সিপি অফ ওয়ান আর্টিকেল, একটা আর্টিকেলের সিপি কত হবে? 15 গুণ 96 বাই 135, এটা 16টার দাম। তাহলে একটার দাম কি 16 দিয়ে ভাগ করে দেব, তাই তো নাকি? ইয়েস অর নো বস? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে 16 দিয়ে এটা কাটো 6 হবে, 15 দিয়ে এটা কাটো 9 হবে। তাহলে এখানে পেয়ে গেলাম কত? সিপি অফ ওয়ান আর্টিকেল কত পেয়ে গেলাম? 2/3, এটা পার পিস। তাহলে দেখো কস্ট প্রাইস পেয়ে গেছি 2/3 পার পিস। আর মার্ক প্রাইস আমি কত ধরেছিলাম? একটার দাম 1 টাকা ধরেছিলাম না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই যে লেখাই রয়েছে লেট এমপি অফ ওয়ান আর্টিকেল ইজ রেস 1, তাহলে মার্ক প্রাইস 1 টাকা, কস্ট প্রাইস কত বেরোলো? 2/3 টাকা। তাহলে আমি বলো কতটুকুন বাড়িয়ে লিখেছি কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইস কতটুকুন বাড়িয়ে লিখেছি, সেটা এই দুটোর মধ্যে ডিফারেন্স। ইয়েস অর নো? স্যার এই জায়গাটা আরেকবার বলবেন? আচ্ছা, এই 2-3 পর্যন্ত কি বুঝেছো? 2-3 কোথা থেকে আসলো? কস্ট প্রাইস 2-3 কোথা থেকে আসলো সেটা কি বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি বলছি যে ধরো কস্ট প্রাইস, ধরো অন্য সিচুয়েশন দেখাচ্ছি, কস্ট প্রাইস 100 টাকা, মার্ক প্রাইস 120 টাকা, কত পার্সেন্ট বাড়িয়েছো? 20%, তাই তো? হ্যাঁ স্যার। এই যে 20% কি করে বের করলে? এদের দুটোর মধ্যে ডিফারেন্স নিলে না, পার্থক্যটা নিলে তবে বুঝলে। হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে চাইছি যে তোমার কোন একটা জিনিসের দাম 2/3 টাকা, কিন্তু তুমি সেটা মার্ক প্রাইস করেছো 1 টাকা, তাহলে কত টাকা বেশি করলে? মার্কড আপ প্রাইস চাইছি, মার্কড আপ প্রাইস কত হবে? 1 মাইনাস 2/3। হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। তার মানে 1/3 টাকা তুমি মার্কড আপ করেছো, প্রাইস পেয়েছো। তাহলে মার্কড আপ পার্সেন্টেজ কি করে বের করব? মার্কড আপ পার্সেন্টেজ মনে আছে? মার্কড আপ পার্সেন্টেজ মানে হচ্ছে মার্কড আপ প্রাইস আপন সিপি ইনটু 100। তাহলে মার্কড আপ প্রাইস করতে 1/3, সিপি কত? 2/3 ইনটু 100। তাহলে এখান থেকে 3 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে 100 কাটলে পাওয়া যায় 50। সো 50% অ্যাবাভ করা হয়েছে কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইসকে। অপশন ডি উত্তর হয়ে গেল। কি বোঝা গেল নাকি না? হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। বাকিরা যারা আছো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। গুড। যদিও ক্লাস রেকর্ড হচ্ছে, বুঝতে না পারলে রেকর্ড ক্লাসটা দেখে নেবে। চলো এটা করো। A retailer buys 30 articles from a wholesaler at the price of 27. একজন রিটেলার একজন হোলসেলারের কাছ থেকে 30টি আর্টিকেল কেনে 27 টাকা দিয়ে। এক্সামিনার বলছে ইফ হি সেলস দেম এট দেয়ার মার্ক প্রাইস, যদি সে সেগুলো তাদের মার্ক প্রাইসে বিক্রি করে তাহলে গেইন পার্সেন্ট কত হবে ট্রানজাকশনে? তো এই অঙ্কটা দেওয়াতে সমস্যা হয়েছে কি? সমস্যা হচ্ছে যেটা মার্ক প্রাইস তো আমাদের বলা হয়নি, তাই তো? এটাই সমস্যা। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, যদি হ্যাঁ। এই কোশ্চেনে মার্ক প্রাইসটা বলতো তাহলে তো আমরা অঙ্ক করেই দিতে পারতাম। সো বলেনি তাতে কি হয়েছে? আমরা ধরে নিতে পারি তো এই অঙ্কে, এই সমস্ত অঙ্কে ধরে নেবে যে লেট এমপি অফ ওয়ান আর্টিকেল ইকুয়াল টু রেস 1, বাস অঙ্ক ফিনিশ। ধরে নিলাম যে একটা আর্টিকেলের মার্ক প্রাইস 1 টাকা। আর ইউ গেটিং? তো এবার আমায় বলো সিপি অফ 30 আর্টিকেলস, 30টি আর্টিকেল ক টাকা দিয়ে কিনেছো? 27 টাকা দিয়ে কিনেছো। এসপি অফ 30 আর্টিকেলস কত? এসপি অফ 30 আর্টিকেলস কত? 30। মার্ক প্রাইসে বিক্রি করেছো,
তাহলে 30 টাকায় বিক্রি করেছো, আর ইউ গেটিং? তাহলে প্রফিট কত হলো? 3. প্রফিট 3 টাকা। তো প্রফিট পার্সেন্টেজই তো এক্সামিনার চেয়েছে। 3 টাকা প্রফিট করেছো 27 টাকায়, 100-তে কত? তো এটা কেটে দিলেই 1/9 আসে, আর 1/9 দেখা মাত্রই আমরা উত্তর করতে পারি 11.1% অথবা 11.11%। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? অপশন সি উত্তর হয়ে গেল। স্যার এখানে যদি অপশন থাকে ডাটা ইনঅ্যাডিকুয়েট, তাহলে কি ওটা ঠিক হবে? ডাটা ইনঅ্যাডিকুয়েটের অপশন এখানে থাকবেই না, আচ্ছা চিন্তার কোনো কারণেই থাকবে না। আচ্ছা স্যার। তারপরে যাই। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। এটা করো। যতীন bought a refrigerator with 20% ডিসকাউন্ট। আচ্ছা তুমি এই অঙ্ক, আচ্ছা এই অঙ্কটার মধ্যে পাঠিয়েছো, খুব ভালো করেছো। এই অঙ্কটা ভুল আছে, এই অঙ্কটা ভুল আছে, আমি বলে দেবো তোমাদের কেন ভুল আছে। চলো কি বলা হয়েছে? যতীন bought a refrigerator with 20% ডিসকাউন্ট। আচ্ছা এই অঙ্কগুলো কোন বই থেকে তোলা? স্যার ডক্টর আর এস আগরওয়ালের বই। আচ্ছা আর এস আগরওয়াল থেকে তোলা না? অঙ্কটা ভুল আছে। ভুল আছে কিনা তোমরাই বিচার করবে, আমি বলার পরে তোমরাই বুঝবে যে হ্যাঁ স্যার ভুল আছে, তোমরাই বলবে। দেখো কোশ্চেনে কি বলা হয়েছে, যতীন একটা রেফ্রিজারেটর 20% ডিসকাউন্টে কেনে। 20% ডিসকাউন্ট কিসের? লেভেল প্রাইস থেকে, মানে মার্ক প্রাইস থেকে 20% ডিসকাউন্ট পেয়ে কেনে। সো হ্যাড হি বট ইট উইথ 25% ডিসকাউন্ট, সে যদি আরো 25% ডিসকাউন্ট, মানে আরো নয়, সে যদি 25% ডিসকাউন্টে কিনতো তাহলে সে আরো 500 টাকা সেভ করতে পারতো। তো এক্সামিনার জিজ্ঞেস করেছে যে সে তাহলে ক টাকা দিয়ে রেফ্রিজারেটর কিনেছিল। সো এখানে উত্তর তোমাদের বইতে খুব সম্ভব 10,000 করা আছে, আমি জানি। ইয়েস না? স্যার 8,000 হবে কি? হ্যাঁ ইয়েস, এর আনসারটা কিন্তু 8,000 হবে, 10,000 নয়। এটা ভুল উত্তর। এখানে যদি প্রশ্ন জিজ্ঞেস করতো যে অ্যাট হোয়াট প্রাইস, হ্যাঁ, ডিড দ্য হোলসেলার মার্কড ইট, মানে মার্কড প্রাইস যদি চাইতো তাহলে 10,000 উত্তর। মার্কড প্রাইস 10,000, কিন্তু কস্ট প্রাইস তো 8,000ই হবে। কেন হবে ভালো করে দেখো। এই হলো মার্কড প্রাইস, এই হলো আমাদের কস্ট প্রাইস। এখানে সেলিং প্রাইস লিখছি না, কেন? কারণ আমি ছাড় দিয়ে কিনেছি, বিক্রি করিনি, আমি ক্রেতা। আমার কাছে এই অঙ্কটা আমাদের জন্য, ক্রেতাদের জন্য। সো দেখো 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, 20% ডিসকাউন্টে আমি যদি কিনি কত টাকা দেব? আমি 80 টাকা দেব। আর যদি আমার ডিসকাউন্টের 25% ডিসকাউন্ট হয় তাহলে আমার 100 টাকার মাল আমি 75 টাকায় দেব। ইয়েস অর নো? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি 80 টাকায় আগে কিনছিলাম, কিন্তু 25% ছাড়ে কিনলে আমি 75 টাকায় কিনছি, তার মানে আমি এখানে 5 টাকা সেভ করছি। কিন্তু এক্সামিনার বলছে এই 5 টাকাটা 5 টাকা নয়, 5 টাকাটা 500 টাকার সমান। তাহলে কত গুণ করে গেলে 100। তাহলে দেখো এখানে প্রশ্ন করেছে অ্যাট হোয়াট প্রাইস ডিড হি বাই দ্য রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটর তো আমি 80 টাকা দিয়ে কিনেছিলাম, 100 টাকা দিয়ে তো নয়। তাহলে 80 টাকা দিয়ে যদি কিনি ইনটু 5, দ্যাট ইজ সরি 100, তাহলে কত হয়ে গেল? 8,000। ওকে, যদি মার্ক প্রাইস জিজ্ঞেস করতো তাহলে বলতাম ইনটু 100, দ্যাট ইজ 10,000। সেই জন্যই বললাম অঙ্কটা ভুল আছে। আমাদের এই অঙ্কের উত্তর হবে 8,000। যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর হবে 8,000। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার হ্যাঁ। স্যার 2-3 ভাবে করেছি, এই 8,000ই আসছিল। 10,000 কিভাবে বলছে বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ওদের প্রশ্নটা ভুল করে ওরা ওদের মতন সমাধান করেছে। এখানে প্রশ্নটা হতো যে হোয়াট ইজ দ্য মার্কড প্রাইস। মার্কড প্রাইস হলে 10,000 উত্তর হতো, আদারওয়াইজ 10,000 নয়। বেশ, আচ্ছা তোমাদের ইংলিশ ক্লাস আছে, 8:26 বেজে গেছে, আজকে শেষ